আমরা যেন এই তরুণ যোদ্ধাদের রক্তকে, তাদের এই ত্যাগ ও কোরবানিকে, তাদের এই জীবন দেওয়াকে, তাদের এই অঙ্গহানিকে, তাদের এই অন্ধত্ব পঙ্গুত্বকে কোনো অবস্থাতেই যেন আমরা ভুলে না যাই। যারা আজকে বলেন যে জুলাই ঘোষণাপত্রের জন্য একটি রাজনৈতিক প্রাসঙ্গিকতা দরকার, তাদের কাছে আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের এই যে রাজনৈতিক ধ্বংসযজ্ঞ, এই যে গুম খুনের ইতিহাস, এই যে হাজার হাজার লোক পঙ্গু করে দেওয়ার ইতিহাস, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে এই শাসক, এদেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, সকল প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ডকে ভেঙে দিয়েছে। একটি দেশের মানে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় প্রাসঙ্গিকতা আর কি হতে পারে। সুতরাং এই অতীত প্রেক্ষাপট না বলে আমি আমার মূল ঘোষণাপত্রের যেটা চাই আমি সেই পয়েন্টে চলে যেতে চাই। আমরা কেন এই ঘোষণাপত্র চাচ্ছি, এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আমরা জানি প্রোক্লেমেশন অফ রিপাবলিক বা ঘোষণাপত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্রের মাধ্যমেই বিপ্লব পরবর্তী যে সরকার, সেই সরকারের বৈধতা পেয়ে থাকে। সুতরাং আমরা মনে করি এই ঘোষণাপত্রের মাধ্যমেই এই যে ইন্টারিম সরকার বা বিপ্লবী সরকার গঠিত হয়েছে, সে তার বৈধতা লাভ করতে পারবে যদি এই ঘোষণাপত্র যথাযথভাবে দেওয়া হয়। এবং তারাই হচ্ছে একমাত্র এই ঘোষণাপত্র দেওয়ার জন্য অফিসিয়াল অথরিটি। দ্বিতীয়ত আমি বলতে চাই, শুধু ঘোষণা দিলেই হবে না, এর একটি আইনি বৈধতা থাকতে হবে এবং সেটা খুবই জরুরি। কোনো আইনি বৈধতা ছাড়া শুধুমাত্র একটি ঘোষণাপত্র প্রকাশ করা, এটার কোনো গুরুত্ব আসলে আমাদের কাছে নেই। এই ঘোষণার অবশ্যই একটি সংবিধানের অংশ হতে হবে এবং এরই মাধ্যমে সংবিধানকে পুনর্গঠিত করতে হবে। আমরা বলতে চাই এই ঘোষণাপত্র হতে হবে একটি ফর্মাল, পাবলিক এবং লিখিত ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তর সূচনা ঘটবে এবং এই ঘোষণাপত্রের মাধ্যমে পূর্ববর্তী ফ্যাসিবাদের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, তার সাথে নতুন শাসন ব্যবস্থা বা নতুন বন্দোবস্তের একটি ছেদ ঘটবে, যা দিয়ে নতুন একটি শাসন ব্যবস্থা তৈরি হবে। যেমন করে 1948 সালে ফ্রান্সে এবং 1931 সালে স্পেনে মোনার্কি শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছিল প্রোক্লেমেশন অফ রিপাবলিক দ্বারা। এইটা বাস্তবায়নের জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে ভিতরে এবং বাহিরে, যা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন। সুতরাং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই অবশ্যই আমাদেরকে এই ফ্যাসিজমের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই সমস্ত শক্তিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নারী পুরুষের পাশাপাশি বায়োলজিক্যাল যারা হিজড়া, তাদের সকলের ন্যায্য অধিকার চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই নারী সংস্কার কমিশন জেন্ডার সমতার নামে ট্রান্সজেন্ডার, সমকামী, গে, লেসবিয়ান এদেরকে সমাজে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। আই রিপিট, তারা ট্রান্সজেন্ডার সমতার যে জেন্ডার সমতার নাম দিয়ে আসলে তারা এই কাজটি করতে যাচ্ছে, যার একটি ট্রেলার আপনারা দেখেছেন। এই যে সংসদ ভবনের সামনে কিভাবে শরীর আমার সিদ্ধান্ত আমার বলে তারা কি নগ্ন প্রদর্শন তারা সেখানে ঘটিয়েছে। আমার মনে হয় আর আমাদের বুঝতে বাকি নাই যে এই নারী সংস্কার কমিশন কি বাস্তবায়িত করতে কি সুপারিশ করেছে। একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হয় সংখ্যাগরিষ্ঠের বোধ, বিশ্বাস এবং মূল্যবোধের ভিত্তিতে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ, যে বিশ্বাস, যে মূল্যবোধ, সেটিকে উপেক্ষা করে, সেটিকে হেলা করে, সেটিকে উপেক্ষা করে কখনোই এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয়। তাই আমরা চাই এই জাতিকে বিভক্তকারী সকল প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে এবং একটি ইমানি শক্তিতে বলীয়ান জাতি গঠনের জন্য আমাদেরকে এমন একটি ঘোষণাপত্র দিতে হবে, যেই ঘোষণার মাধ্যমে সমস্ত মহৎ পথের লোককে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষার জন্য, এই স্বাধীনতাকে রক্ষার জন্য, এই জাতিকে পুনর্গঠনের জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হতে চাই। এই পথে অনেক বাধা, এই পথে অনেক চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ, এই পথ গড়ার, এই দেশ গড়ার পথে নতুন নতুন অনেক প্রতিরোধ শক্তি প্রকাশ ঘটবে। কিন্তু আমরা মনে করি আমাদের জেএনজিরা বেঁচে আছে, তাদেরকে শুধু ইমানি শক্তিতে বলীয়ান করতে হবে, নৈতিক মূল্যবোধ দিয়ে তাদেরকে পুনর্গঠিত করতে হবে। তাহলে এই জাতি পথ হারাবে না কোনোদিন। ঐক্যবদ্ধভাবে অবশ্যই যে কোনো দেশ বিরোধী ষড়যন্ত্রকে তারা মোকাবেলা করবে। আমাদের সবাইকে সেই ঐক্যবদ্ধ মন্ত্রে এক মঞ্চে থাকার তৌফিক আমাদেরকে দান করুক।